চলো, কেমন আছো? ভালোই আছো? প্রতিদিনের মতোই। ঠিক আছে, তোমরা তো কমেন্টে জানাও না তোমরা কেমন আছো। আর সবাই কমেন্টে লিখো তোমরা কেমন আছো, কেমন চলছে। আহ তো আমরা আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির যে দ্বিতীয় প্রথম চ্যাপ্টার, এই সেমিস্টারে তোমাদের একটা চ্যাপ্টারই আছে, মানে যেটা আছে তোমাদের সলিউশন চ্যাপ্টারই আছে। এর পরের সেমিস্টারে তোমাদের দুটো চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টারে আমরা যেটা তোমাদের পড়াবো তা হলো সলিউশন। তো সলিউশনে দেখবে আমরা টাইপস অফ সলিউশন অলরেডি পড়িয়ে দিয়েছি প্রথম ভিডিওতে। তারপর মোলারিটি হয়ে গেল, আমরা মোলালিটি পড়িয়ে দিয়েছি, মোল ফ্র্যাকশন পড়িয়ে দিয়েছি, আমরা পার্সেন্টেজ পড়িয়ে দিয়েছি। আজকে আমরা যেইগুলো পড়বো তা হলো নর্মালিটি, ফর্মালিটি অ্যান্ড পিপিএম, পার্টস পার মিলিয়নস। ঠিক আছে, আর ভনিতা না করে আমরা সরাসরি ফর্মালিটিতে চলে যাই। ফর্মালিটি, ফর্মালিটি করছি না, পড়বো আমরা ফর্মালিটি। কি বলছে? দ্য নাম্বার অফ গ্রামস ফর্মুলা ওয়েট। মেনলি ফর্মালিটি আর মোলারিটির মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র অ্যাপ্লিকেশনে ডিফারেন্স। কীরকম? আমরা যেগুলো আমরা ধরো আয়নিক কম্পাউন্ড, যেমন তুমি ধরো ডবল সল্ট কিছু আছে, ডবল সল্ট সম্পর্কে তোমরা কোঅর্ডিনেশন চ্যাপ্টারে আবার পড়বে ভালো করে। যদি তোমাদের বলি NaCl, আচ্ছা বলো তো এই সল্টটার নাম কি? FeSO4 NH4 হোল 2 SO4 6H2। এটার নাম মোর সল্ট। কি নাম? মোর সল্ট, আমার সল্ট, মোর সল্ট। এই যে মোর সল্টটা তুমি দেখলে, এই যে যে কোনো NaCl, মোর সল্ট, ডবল সল্ট, নর্মাল সল্ট, এই সল্টগুলো কখনোই কিন্তু একটা সিঙ্গেল অণু হিসেবে অবস্থান করে না। এরা কিভাবে থাকে? তোমরা 11-এ দেখবে সলিড স্টেট পড়েছো, সেই সলিড স্টেটে এরকম যে ক্রিস্টাল স্ট্রাকচারগুলো এদের থাকে, সেই ক্রিস্টাল স্ট্রাকচারে ক্যাটায়ন অ্যানায়নগুলো বিভিন্ন ক্রিস্টাল প্লেস দখল করে নেয়। এই যে ক্রিস্টাল প্লেসগুলোতে ওখানে এখানে ধরো কোথাও ধরো ক্যাটায়ন আছে, কোথাও ধরো অ্যানায়ন আছে, এইভাবে এরা থাকে। তো এইগুলো কি হয় না, সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল অ্যাটম হিসেবে, সিঙ্গেল মলিকিউল হিসেবে এরা কিন্তু সাধারণত এক্সিস্ট করে না। তো এদের দেখার জন্য আমরা এদের কনসেন্ট্রেশন টার্ম ইউজ করার সময় আমরা কিন্তু মোলারিটি না ইউজ করে আমরা বলবো ফর্মালিটি। কি বলবো? ফর্মালিটি। যদি আমরা ফর্মালিটি টার্মটা ইউজ করি সেটা অনেকটাই যুক্তিযুক্ত। বুঝতে পারলে? কারণ এদের মেনলি যেটা, এদের সিঙ্গেল কোনো মলিকিউল ফর্ম তুমি পাবে না, এদের ফর্মুলা থেকে আমরা যে মাসটা পাবো সেটাকে আমরা বলবো ফর্মুলা মাস। বাকি যা আছে তাই, কোনো অসুবিধা নেই। বাকি আমরা মলিকুলার মাসের সময় কি করেছিলাম বলো? ওয়েট অফ দ্য সলিউট W2 বাই কি দিয়ে ভাগ করেছিলাম? মলিকুলার মাস। বাট এক্ষেত্রে জাস্ট ফর্মুলা মাস দিয়ে ভাগ করব। ভাগ করার পর তারপরে কি আসবে? ভলিউম অফ সলিউশন ইন ml। আর যদি এটা ml এ থাকে তাহলে এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। এটুকুই ডিফারেন্স। বোঝা গেল? দিস ইজ দ্য ফর্মালিটি। ফর্মালিটি আমরা ইউজ করব যেগুলো মেনলি আয়নিক কম্পাউন্ডের জন্য, যারা সিঙ্গেল কোনো অ্যাটমিক ফর্মে কিন্তু, মানে সিঙ্গেল তুমি মলিকুলার ফর্মুলাতে এদেরকে পাবে না। ঠিক আছে, এটা নিয়ে ফর্মুলা মাস সম্পর্কে সেই রকম আর কিছু কিন্তু জানার দরকার নেই। চলো এইবার আসি পিপিএম। পিপিএম মিনস পার্টস পার মিলিয়ন। মিলিয়ন কথাটা আমরা এখন খুব পরিচিত আমাদের মধ্যে। মিলিয়ন মানে কি? মানে বলে না মিলিয়ন মিলিয়ন ভিউ। মিলিয়ন মানে হচ্ছে দেখো 10⁶, মানে 1 লক্ষ, 1 মিলিয়ন।
10 লক্ষ, সরি 10 লক্ষ, 10 লক্ষ মানে 1 মিলিয়ন, 10⁶। কি বলছে, আমরা যখন পার্সেন্টেজ টার্ম প্রথম শিখিয়েছিলাম না, প্রথম যে কনসেন্ট্রেশন টার্ম আমরা পড়েছিলাম সেটা হলো পার্সেন্টেজ। সেখানে বলেছিলাম যে নাম্বার অফ পার্টস অফ সলিউট ইন 100 পার্টস অফ দ্য সলিউশন। সেই 100 পার্টসের জায়গায় এখন আমরা জাস্ট বলবো ইন 1 মিলিয়ন পার্ট অফ দ্য সলিউশন, মানে 10⁶ পার্ট অফ সলিউশন। মানে শুধু কি হবে না, হাজারের জায়গায় এখানে কি হবে 10⁶। এটাকেও আমরা 3 ভাবে ভাগ করব। একটা হচ্ছে মাস বেসিস। মাস বেসিস মানে কি, মাস অফ দ্য সলিউট, মাসটা কি হবে মাস অফ দ্য সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 1000 ছিল আগেরটায়, এক্ষেত্রে যেহেতু ppm তাই 10⁶। দ্বিতীয় ক্ষেত্র কি বলেছে দেখো, ভলিউম ppm। ভলিউম ppm মানে কি, ভলিউম দেখো দুটোই ভলিউম টার্মে নেব আমি, মানে ধরো মাস ভলিউম বলেছে, ভলিউম টার্মে দুটোই নাও। ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 10⁶। তারপর মোলার বেসিসে, মানে এখানে মোলস অফ সলিউট বাই মোলস অফ সলিউশন ইন্টু 10⁶। এইভাবে আমরা দেখব ppm। লাস্ট এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিই, এগুলোর মধ্যে কোনটা কোনটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। দেখো দুটোই মাস, তার মানে এখানে টেম্পারেচারের কোনো এফেক্ট নেই। এক্ষেত্রে দেখো দুটোই ভলিউম, তার মানে টেম্পারেচারের এফেক্ট আছে। এটা দুটোই মোলস, মোলস মানে মাস, এখানেও কিন্তু টেম্পারেচারের কোনো এফেক্ট নেই। এবার আসি নর্মালিটি। নর্মালিটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমরা যে সমস্ত রেডক টাইটেশনগুলো করব তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে, তোমরা স্কুলে যখন তোমরা করবে, আমি আমার স্কুলে যখন করাবো, তখন এই আমরা কিন্তু মেনলি নর্মালিটি টার্মেই ইউজ করব। কিন্তু এখন দেখছি সিবিএসইর সিলেবাসে প্র্যাকটিক্যালগুলো দেখবে নর্মালিটি বাদ দিয়ে সব মোলারিটিতেই করছে, কিন্তু আমরা আমাদের সময় কিন্তু সব নর্মালিটিতেই করতাম, যেটা কিন্তু অনেকটা বেটার। কি বলছে নর্মালিটি, ডেফিনেশনটা কি বলছে একবার দেখো। ডেফিনেশন বলছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য সলিউট, মানে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। এতক্ষণ আমরা শুনেছি নাম্বার অফ মোলস, এখন শুনছি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ দ্য সলিউট আর ডিভাইডেড বাই দ্য ভলিউম অফ দ্য সলিউশন। মানে এটা অনেকটাই এই মোলারিটির সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু মোলারিটির ক্ষেত্রে আমরা কি পড়তাম না, মোলারিটির ক্ষেত্রে আমরা দেখতাম নাম্বার অফ মোলস, আর এক্ষেত্রে নাম্বার অফ ইকুইভ্যালেন্টস। তাই নর্মালিটি পড়ার আগে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার সম্পর্কে একটু জেনে নিতে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা 11-এ পড়োনি, ঠিক আছে? 11টা তো আমরা হেসে খেলেই বেশি কাটাই, আমিও কাটিয়েছি, তোমরাও কাটিয়েছো, এখন তো 12-এ পড়ো। তো সেই যে মোলারিটি, সেই যে ইকুইভ্যালেন্ট ওয়েট, সেই টার্মটা কিন্তু এখন আমরা একটু পড়ব, বা ইকুইভ্যালেন্ট মাস, বাংলায় বলা হয় তুল্যাঙ্ক ভার। ইকুইভ্যালেন্ট ওয়েট কি বলেছে না, ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ দ্য মাস অফ দ্য সাবস্টেন্স। এটাও সাবস্টেন্সের একটা মাস দ্যাট রিঅ্যাক্টস উইথ ইন দ্য ইকুইভ্যালেন্ট টু অ্যান্ড দ্য, মানে এটা অন্য, এটা একটা কম্পাউন্ডের
এমন একটা মাস, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মাস, যেটা অন্য কম্পাউন্ডের একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মাসের সঙ্গে যুক্ত হয়, মানে রাসায়নিক বিক্রিয়া করে। যেমন ধরো তোমাকে আমি উদাহরণ দিলে বলি, কোনো সাবস্টেন্সের ইকুইভ্যালেন্ট মাস আমরা বলবো তাকেই সে যদি কি করতে পারে না 1.08 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন হতে পারে, বা ওই কম্পাউন্ড থেকে যদি ওই পরিমাণ হাইড্রোজেন ডিকম্পোজ হয়। মানে ধরো কোনো একটা কম্পাউন্ড আছে, সেটা হচ্ছে ধরো তার W1 গ্রাম থেকে 1.008 গ্রাম হাইড্রোজেন কি হয় না বেরিয়ে যায়, ডিকম্পোজ হয়। বা এটাও বলতে পারো কোনো একটা কম্পাউন্ডে W1 গ্রাম সে কি করতে পারে না 1.008 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এই যে W1 গ্রাম ওয়েট, এটাকেই ওই কম্পাউন্ডের বা ওই মৌলের ইকুইভ্যালেন্ট মাস বলা হবে। শুধু হাইড্রোজেনের সাপেক্ষে নেই, অক্সিজেনের সাপেক্ষেও আছে। এই মাসটা যদি তুমি অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করো, সে সবসময় 8 গ্রাম অফ অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে এবং সে দেখবে 35.5 গ্রাম অফ Cl2 সঙ্গে রিয়াকশন করবে। তাহলে কোনো কম্পাউন্ডের যত পরিমাণ মাস 1.008 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, বা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, বা কোনো কম্পাউন্ড থেকে এই পরিমাণ হাইড্রোজেন এবং 8 গ্রাম পরিমাণ অক্সিজেন বেরিয়ে যায়, সেই ওয়েটটাকেই আমরা বলবো ইকুইভ্যালেন্ট মাস। কি বলবো? ইকুইভ্যালেন্ট মাস। এবার এই ইকুইভ্যালেন্ট মাসের সঙ্গে আমাদের কিন্তু একটা রিলেশন আছে। কার কি রিলেশন আছে সেটা দেখো। ইকুইভ্যালেন্ট মাসের সঙ্গে মলিকিউলার মাসের একটা রিলেশন আছে, সেটা একটু দেখে নাও। ইকুইভ্যালেন্ট মাস ইকুয়াল টু মলিকিউলার মাস বাই n ফ্যাক্টর। এইবার এই মলিকিউলার মাস তো আমরা খুব সহজেই জানি, প্রত্যেকের ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। কিন্তু এই মলিকিউলার মাস বা সেটা তো আমরা বের করতে পারবোই, কিন্তু n ফ্যাক্টরটা আমরা কিভাবে জানবো? এইটা n ফ্যাক্টরটা কম্পাউন্ড অনুযায়ী, কম্পাউন্ডের প্রকৃতি অনুযায়ী কিন্তু ভ্যারি করে। কিরকম ভ্যারি করে? প্রথম কথা, ফর হচ্ছে অ্যাসিড। যদি আমরা অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বের করতে চাই, 1 নম্বর লেখো ফর অ্যাসিডস। অ্যাসিডের ক্ষেত্রে n ফ্যাক্টর হবে কালারটা ঠিক আছে, তার বেসিসিটি। অ্যাসিডের বেসিসিটি কাকে বলবো? বা অ্যাসিডের ক্ষেত্রে বলা হবে তার নাম্বার অফ, তুমি বলতে পারো নাম্বার অফ প্রোটনিক হাইড্রোজেন। নাম্বার অফ প্রোটনিক হাইড্রোজেন মানে সে যত পরিমাণ হাইড্রোজেন কি করতে পারবে, রিলিজ করতে পারবে, সেই সংখ্যাটাই হচ্ছে তার অ্যাসিডিটি। যেমন কিরকম? যেমন ধরো আমরা তোমাকে বলি HCl। HCl এর দেখো প্রোটনিক হাইড্রোজেন কতগুলো? প্রোটনিক হাইড্রোজেন কতগুলো? প্রোটনিক হাইড্রোজেন বা বেসিসিটি কত হচ্ছে দেখো, একটা। তাই এক্ষেত্রে এর ইকুইভ্যালেন্ট মাস কি হবে না মোলার মাস
বাই 1, তার মানে এর সঙ্গে কি হবে, সমান হয়ে যাবে, মোলার মাস বাই 1, দুটো সমান। কিন্তু যদি H2SO4 দেখো, H2SO4 এর ক্ষেত্রে কি হবে, H2SO4 এর ক্ষেত্রে এর প্রোটনিক হাইড্রোজেন কতগুলো হাইড্রোজেন ছাড়তে পারবে, দেখো দুটো, তার মানে কত হবে 2। তার এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস কি হবে, মোলার মাস বাই 2। ক্লিয়ার, মোলার মাস বাই 2। এবার আসো ফর বেস, কাদের ক্ষেত্রে আমরা দেখব, 2 নম্বর চলে এসো, ফর বেস। বেস ক্ষারকের ক্ষেত্রে, ক্ষারকের ক্ষেত্রে কি হবে, ক্ষারকের ক্ষেত্রে হবে নাম্বার অফ ওয়েজ মানে অ্যাসিসিটি, ঠিক আছে, সেটাই হবে কি তার এন ফ্যাক্টর, মানে যতগুলো এইচ রিলিজ করতে পারবে সেইগুলো। যেমন ধরো NaOH, NaOH এর ক্ষেত্রে কতগুলো OH, দেখো OH মাইনাস কতগুলো, একটা, তাহলে এন ফ্যাক্টর কত হচ্ছে 1, তাহলে এর ইকুইভ্যালেন্ট মাস কি হবে, মলিকুলার মাস বাই 1, তাহলে দুটো সমানই হবে। আবার দেখো তুমি, আবার দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH এর হোল 2, এক্ষেত্রে কতগুলো OH মাইনাস রিলিজ করতে পারবে, দেখো দুটো, তাহলে এর ক্ষেত্রে এর অ্যাসিসিটি কত, এর অ্যাসিসিটি হচ্ছে তোমার সেটাই এন ফ্যাক্টর, যেটাকে আমরা বলবো 2, তাহলে এর ইকুইভ্যালেন্ট মাস কি হবে, মলিকিউলার মাস বাই 2। তাহলে দেখো আমরা যদি NaOH এর ক্ষেত্রে বের করতাম, NaOH এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস দুটোই দেখো কত হতো 40, আর এর ক্ষেত্রে দেখো এটা কত আছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে মলিকুলার মাস ক্যালসিয়ামের জন্য 40, আর OH এর জন্য 16 প্লাস 1 মানে 17 ইন্টু 2 বাই 2, তাহলে কত হবে 20 প্লাস 17, 20 প্লাস 17 মানে 37। এবার আসি 3 নম্বর অপশন, ফর সল্ট, কার ক্ষেত্রে, এবার দেখব সল্টের ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখ। সল্ট, সল্টে হচ্ছে কোন সল্টের এন ফ্যাক্টর, এন ফ্যাক্টর কি হবে, এন ফ্যাক্টর হবে টোটাল চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন, ক্যাটায়ন অর অ্যানায়ন। যেমন ধরো তুমি ক্যাটায়ন বলতে কি নিলে, ধরে নাও তুমি নেবে AlCl3, কি নেবে, ধরে নাও তুমি নেবে AlCl3, কি নেবে, AlCl3, AlCl3, তাকে তুমি যদি সলিউশনে দাও কি তৈরি করবে, Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস, তাহলে এক্ষেত্রে বলো ক্যাটায়নের চার্জ কত, অ্যানায়নের চার্জ কত বলো, জাস্ট ভ্যালুটা নেবে, চার্জ নেওয়ার দরকার নেই, বলো কত হবে 3, মানে জাস্ট সাইন নেওয়ার দরকার নেই, মাইনাস থাকলে সেটাও ভ্যালুটাই শুধু নেব আমরা প্লাস। তারপর ধরো তোমাকে আমি দিলাম Ca3PO4 হোল 2, বলো এর ক্ষেত্রে কি হবে, মলিকিউলার মাস আর ইকুইভ্যালেন্ট মাসের মধ্যে রিলেশন। না, এটা যদি আমরা ডিসোসিয়েট করি তাহলে কি পাবো, ডিসোসিয়েশনের নিয়ম কি,
দেখবে এইটা এর মাথায় যাবে চার্জ হিসেবে, তাহলে কি হবে ক্যালসিয়াম, দেখো এর সাইডে যে অ্যানায়নের চার্জটা এখানে চলে যাবে 2+, আর এখানে এই এটা এর মাথায় যাবে, তাহলে কি হবে PO4 কত মাইনাস 3 মাইনাস, দেখো PO4 কতগুলো আছে, দুটো আছে তাই 2 হবে, সিএ কতগুলো আছে, 3টে তাই 3 হবে। বুঝতে পারলে ডিসোসিয়েশনের ব্যাপারটা, কিভাবে আমরা ডিসোসিয়েট দেখাবো, ডিসোসিয়েশনটা করব, এটা কিন্তু অনেকে খুব গুলিয়ে ফেলে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোরা কিছুই পড়িসনি, 10 অবধি মোটামুটি 10 পাস করে এসেছি, সেরম ভেবে তোদের পড়াচ্ছি, তোরা অনেকেই এগুলো জানিস, তারপরেও আমি বলছি আমরা একটা হোল ধরে নিয়ে পড়াচ্ছি, যে কিছুই জানে না তাদেরকেও আমাদের শেখানোটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে বলো, চার্জ, টোটাল চার্জ কি হবে, টোটাল চার্জ হবে দেখো 2 × 3 মানে 6, তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস ইকুয়াল টু কি হবে, মলিকিউলার মাস বাই 6 হলো, কি হবে ইকুইভ্যালেন্ট মাস ইকুয়াল টু মলিকিউলার মাস বাই 6। ক্লিয়ার? এবার আসি যেটা সব থেকে কঠিন, মানে মনে হয় এর তুলনামূলক কঠিন তো কিছুই নয়, জেনে নিলে সবই সোজা, কিন্তু মনে হবে একটু কঠিন তোমাদের আসতে পারে, সেটা হলো ফর অক্সিডাইজিং অর রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট এগুলোর ক্ষেত্রে এন ফ্যাক্টরটা একটু অন্যরকম হয়। রিডাকশন প্রসেস বা অক্সিডেশন প্রসেস, বড় যারা রিডিউসিং এজেন্ট তারা ইটসেলফ কি হয়, অক্সিডাইজ হয়, যারা অক্সিডাইজিং এজেন্ট তারা ইটসেলফ কি হয়, রিডাকশন হয়। তাহলে কোনো অক্সিডাইজিং রিয়াকশন করার জন্য অক্সিডাইজিং এজেন্টটা নিজে রিডিউসড হয়, সেই নিজে রিডিউসড হওয়ার সময় সে যতগুলো ইলেকট্রন এক্সচেঞ্জ করে সেটাকেই আমি কি বলবো, সেটা হবে তার এন ফ্যাক্টর। তাহলে এক্ষেত্রে এন ফ্যাক্টর সমান কি, এক্ষেত্রে এন ফ্যাক্টর সমান হবে নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ ডিউরিং রেডক্স প্রসেস, রেডক্স রিয়াকশন। তাহলে তোমাকে যদি আমি দিই K2Cr2O7, দেখো এটার ক্ষেত্রে কি হবে, K2Cr2O7 এর যেই অংশটার জন্য মেনলি অক্সিডাইজিং রিডাকশন হয় সেটা কি না, এই ডাইক্রোমেট পার্টটা, মানে Cr2O7 2-, তোমরা জানো এর যতই অক্সিডাইজিং নেচারটা আছে সেইটা কোথায় আছে না অ্যাসিড মিডিয়ামে। ঠিক আছে, বেসিক মিডিয়ামে কিন্তু করে না, কেন করে না সেসব আমরা অ্যাসিডের ওপর কিভাবে ডিপেন্ড করে সেইগুলো আমরা পড়বো ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে, মানে তোমাদের 4 সেমিস্টারে। ঠিক আছে, তাহলে কি হবে Cr2O7 2- থেকে কি হয় Cr2+ এ কনভার্ট হয়। দেখো কটা Cr আছে, দুটো, তাহলে এখানে 2 দিতে হবে ক্রোমিয়াম। এবার তোমরা ব্যালেন্সিং অলরেডি রেডক্স চ্যাপ্টারে পড়েছো, যারা এখনো রেডক্স চ্যাপ্টারটা পড়োনি, এইসব ব্যালেন্সিং এ অসুবিধা আছে, তারা আমাদের প্লেলিস্টে গিয়ে কিন্তু ক্লাস 11-এর যে ভিডিওগুলো আছে, আজকেই আমরা ভিডিওস নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখানে গিয়ে তোমরা রেডক্সের ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, দেখো তাহলে এদিকে কতগুলো অক্সিজেন বেশি আছে, 7টা, তাহলে অপোজিট সাইডে আমি সমসংখ্যক জল অ্যাড করব। দেখো এই সমসংখ্যক জল অ্যাড করার ফলে কি হলো, এই দিকে হাইড্রোজেন বেশি হয়ে গেল, তাহলে দেখো কত সংখ্যক হাইড্রোজেন, জলের ঠিক ডবল সংখ্যক হাইড্রোজেন বেশি হয়ে গেল, তাহলে দেখো এই ডবল সংখ্যক হাইড্রোজেনটা আমি এখানে বসিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এইবার আমরা বোথ সাইডে চার্জ ব্যালেন্স করব। দেখো এক্ষেত্রে চার্জ কত, -2 + 14, তাহলে এখানে +12 চার্জ এক্সট্রা, এদিকে দেখো একটাই চার্জ পার্টিকেল আছে যেটা হচ্ছে +6, তাহলে এই দুটো ব্যালেন্স করলে লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি 6টা প্লাস চার্জ বেশি হয়ে যাচ্ছে, তাহলে এইদিকে আমরা কি লিখবো +6 ইলেকট্রন।
দেখো এবার পুরো মিডিয়ামটা বোথ সাইডে কনস্ট্যান্ট হয়ে গেল, চার্জ সমান হয়ে গেল। এইবার কি করব, এই যে 6 ইলেকট্রন বেরোলো এটাই হবে আমাদের এন ফ্যাক্টর। তাহলে কত হচ্ছে না 6টা। তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস কি হবে, মলিকিউলার মাস বাই 6। তাহলে তোমরা করে ফেলো দেখি ফর KMnO4, এটা তোমাদের এখন করে ফেলো KMnO4 করে ফেলো। দেখো KMnO4 এর কোন পার্টটার জন্য অক্সিডাইজ হয়, অক্সিডেশন করে কোন পার্টটা, MnO4 মাইনাস। পটাশিয়ামের তো সেরকম কিছু কাজ নেই, পটাশিয়াম এখানে স্পেকটেটর আয়ন হিসেবে থাকে। তাহলে এবার আমরা দুদিকে অ্যাসিড মিডিয়ামে, এই রিয়াকশনটাও আমাদের অ্যাসিড মিডিয়ামে হয়। কোন মিডিয়ামে হয়, অ্যাসিড মিডিয়ামে হয়। তাহলে অ্যাসিড মিডিয়ামে কি হয়, কে তো থাকে না, MnO4 মাইনাস। আমাদের কাজ কি, এই যে অক্সিডেশন প্রসেসটা হলো, এই প্রসেসে কতগুলো ইলেকট্রন এক্সচেঞ্জ হলো। তাহলে MnO4 থেকে কি হলো, MnO4 থেকে হয় Mn2 প্লাস। এদিকে কতগুলো জলের অক্সিজেন অণু বেশি, 4টে। তাহলে এদিকে সমসংখ্যক আমি জল বসাবো, আর জল যেদিকে বসালাম তার বিপরীত দিকে ডবল সংখ্যক কি বসাবো, H প্লাস বসাবো। এই H প্লাস বসানোর ফলে দেখো কি ঘটনা ঘটলো, H প্লাস ঘটানোর ফলে দেখো দুদিকে চার্জ, এদিকে কত চার্জ হয়েছে দেখো +7, এদিকে চার্জ কত +2। তাহলে এদিকে কত চার্জ বেশি, 5 বেশি, প্লাস আছে 5টা, সেটাকে নিউট্রালাইজ করার জন্য 5 ইলেকট্রন দেব। এই যে ইলেকট্রন 5টা দিলে সেটাই কি হবে আমাদের এন ফ্যাক্টর। তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস কি হবে বলো, মলিকিউলার মাস বাই এন ফ্যাক্টর, যে ক্ষেত্রে এন ফ্যাক্টরটা হবে আমাদের, মলিকিউলার মাসগুলো দেখে নেবে তোমরা, আমি আর করছি না। 5, জাস্ট KMnO4 এর মলিকিউলার মাসটা এখানে দেওয়া থাকবে, বসাবে, 5 দিয়ে ভাগ করবে, ইকুইভ্যালেন্ট মাস পেয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ অবধি যেই পার্টটা পড়লাম, মানে আমরা যেটা পড়লাম তোমাদের, আমরা পুরো ইকুইভ্যালেন্ট মাস সম্পর্কে একটা পড়েছি। দেখো ফর অ্যাসিডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস ইকুয়াল টু কি হয় না, ইকুইভ্যালেন্ট মাস ইকুয়াল টু হয় মলিকিউলার মাস বাই এন ফ্যাক্টর। এবার এই এন ফ্যাক্টরের ভ্যালুগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। ফর অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করব না, তার বেসিসিটি, সে ঠিক কত পরিমাণ হাইড্রোজেন রিলিজ করবে। তাহলে দেখো HCl এর ক্ষেত্রে কটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, তাহলে এন ফ্যাক্টর 1। এক্ষেত্রে তাহলে কি হবে, ইকুইভ্যালেন্ট মাস ইকুয়াল টু মলিকুলার মাস বাই 1। তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েটের মধ্যে কোনো ডিফারেন্স নেই। কিন্তু H2SO4 এর ক্ষেত্রে কি হয়, প্রোটনিক ওয়েট 2, মানে প্রোটনিক হাইড্রোজেন, প্রোটনিক যে হাইড্রোজেনটা আছে, তুমি বলতে পারো প্রোটনিক হাইড্রোজেন সংখ্যা কত, প্রোটনিক হাইড্রোজেন আছে এখানে 2টো। তাহলে দেখো 2টো হাইড্রোজেন রিলিজ করবে, 2টো হাইড্রোজেন, তাহলে ইকুইভ্যালেন্ট মাস কি হবে, মলিকুলার মাস বাই 2। বেসের ক্ষেত্রে আবার ব্যাপারটা ঠিক উল্টো, মানে বেসের ক্ষেত্রে কি হয়, এর কতগুলো নাম্বার অফ OH মাইনাস আছে, কি আছে OH মাইনাস, OH মাইনাস যেটা রিলিজ করতে পারবে। দেখো এটাই হবে এন ফ্যাক্টর, মানে এটাকে কি বলা হয় বেসের ক্ষেত্রে অ্যাসিসিটি। অ্যাসিসিটি কত, NaOH এর ক্ষেত্রে দেখো একটাই OH, তাই এন ফ্যাক্টর 1।
তার মানে এক্ষেত্রেও তোমার মলিকুলার মাস আর ইকুইভ্যালেন্ট মাস সমান। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হয়, দুটো OH মাইনাস, তাহলে এন ফ্যাক্টর 2, এন ফ্যাক্টর যদি 2 হয় তাহলে ইকুইভ্যালেন্ট মাস কি হবে, মলিকুলার মাস বাই 2। দেখো এটা আমরা বের করে দেখিয়েছিলাম, ওই 37 মতো আসছে। নেক্সট দেখো সল্ট। সল্টের ক্ষেত্রে এন ফ্যাক্টর কি হয়, সল্টের ক্ষেত্রে এন ফ্যাক্টর হলো টোটাল চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন, মানে যে ক্যাটায়নটা থাকবে বা যে অ্যানায়ন থাকবে তার কি তোমরা যে টোটাল চার্জটা তুমি পেলে সেটাই হবে এন ফ্যাক্টর। দেখো যদি আমরা AlCl3 কে ভাঙি তাহলে কি পাবো, Al3 প্লাস 3Cl মাইনাস, টোটাল অ্যানায়নের চার্জ কত 3, টোটাল ক্যাটায়নের চার্জ কত 3, যে কোনো একটা নেবে। তাহলে এর ক্ষেত্রে এন ফ্যাক্টর কত হবে, এর ক্ষেত্রে দেখো এন ফ্যাক্টরটা আমি মনে হয় লিখতে ভুলে গেছিলাম। এর ক্ষেত্রে দেখো এটাই কি হবে, এটাই ইকুয়াল টু হবে তোমাদের এন ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ক্যালসিয়াম ফসফেট ডিসোসিয়েট করেছে, ডিসোসিয়েট করে 3 ক্যালসিয়াম 2 প্লাস 2 ফসফেট 3 মাইনাস, তাহলে কি হবে এইখানে, এই যে টোটাল চার্জ কত, দুটো গুণ করো 6, তাহলে দেখো আমরা এটা 6 দিয়ে ভাগ করেছি। নেক্সট হলো অক্সিডাইজিং অর রিডিউসিং এজেন্ট। এটার ক্ষেত্রে আমরা কি বলেছি না, এটার ক্ষেত্রে বলেছি জাস্ট দেখো এই অক্সিডেশন বা রিডাকশন প্রসেসের সময় ওই কম্পাউন্ডে ঠিক কতটা ইলেকট্রন এক্সচেঞ্জ করে, কত সংখ্যায়, তাহলে তার জন্য কি করতে হবে না, এটার ব্যালেন্স ইকুয়েশন আমাদের করতে হবে। যেই ব্যালেন্স ইকুয়েশনটা আমরা ক্লাস 11-এ শিখেছিলাম। আরেকবার বলি, দেখো এখানে Cr2O7 2 মাইনাস থেকে Cr2 প্লাস হয়, Cr2 এক্ষেত্রে দুটো ছিল বাম দিকে, রাইট হ্যান্ড সাইডে 2 গুণ করে দিলাম, হয়ে গেল। এবার দেখো এইদিকে রিয়াকশনটা পুরোটা কি হয় না, অ্যাসিটিক মিডিয়ামে হয়। দেখো অ্যাসিটিক মিডিয়ামের জন্য এইদিকে দেখো লেফট হ্যান্ড সাইডে 7টা তোমার অক্সিজেন বেশি ছিল, তাই এদিকে 7H2O জল গুণ করেছি, তাহলে জল গুণ করার ফলে হাইড্রোজেন বেশি হয়ে গেল দ্বিগুণ সংখ্যক, তাহলে 14H প্লাস লিখেছি। এবার বোথ সাইডে চার্জ ব্যালেন্স করে দেখলাম, এদিকে লেফট হ্যান্ড সাইডে চার্জ হচ্ছে 12 প্লাস 12 অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের হচ্ছে +6। তারপর আমরা দুটোকে কি করলাম, জাস্ট দুটোকে দুদিকে সমান করার জন্য এদিকে তাহলে 6 বেশি হচ্ছে তাই 6টা মাইনাস দিলাম, মানে 6টা ইলেকট্রন দিলাম। দেখো তাহলে টোটাল ইলেকট্রন এক্সচেঞ্জ কত 6, সেটাই হচ্ছে এন ফ্যাক্টর। ইকুইভ্যালেন্ট মাস কি করে পাবো, মলিকুলার মাস বাই 6। সিমিলারলি KMnO4 এর ক্ষেত্রে বের করেছি, KMnO4 কিসে কনভার্ট হয়েছে, KMnO4 কনভার্ট হয়েছে Mn2 প্লাস, তাহলে এন ফ্যাক্টর কত না, এন ফ্যাক্টর হচ্ছে তোমাদের মলিকুলার মাস বাই, ব্যালেন্স করলে দেখা গেছে 5, তাই 5 দিয়ে ভাগ হবে, এইটুকুই, আর তো কিছু নেই। তাহলে ইকুইভ্যালেন্ট মাস সম্পর্কে আমরা পড়ে নিলাম। তাহলে নর্মালিটি বলতে আমরা কি বুঝেছি না, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টস অফ দ্য সলিউট ডিজলভ ইন দ্য পার লিটার অফ দ্য সলিউশন। তাহলে ধরে নাও let W1 W2 gram of solute dissolves in a solvent to make a solution of VML। তাহলে VML এবার ধরে নিলাম, তাহলে ওয়েট অফ দ্য সলিউট কত W2, তাহলে আমাকে আগে কি করতে হতো, মোলারিটির ক্ষেত্রে নাম্বার অফ, বলো নাম্বার অফ মোলস বের করতাম, এখন আমরা কি করব, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স বের করব। কত হবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স হবে, বলো কত ওয়েট আছে W2 বাই এর ইকুইভ্যালেন্ট মাস, দ্যাট ইজ ধরে নাও E2।
ঠিক আছে, E2, যেটা আমরা ওই n ফ্যাক্টর বের করে মলিকুলার মাস থেকে ভাগ করে দেবো, হয়ে যাবে। এবার তাহলে নরমালিটি কি হবে, যেটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল N দ্বারা। তাহলে নরমালিটি হবে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। তাহলে দেখো কি দাঁড়াবে, এটা দাঁড়াবে W2/E2 বাই, এটা যেহেতু V1 ml এ ছিল তাই জন্য উপরে 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, W2 ইন্টু 1000 বাই V যেটা কিনা ml ইন্টু, আর তো কিছু না, ইন্টু হচ্ছে এই যে E2টা নেমেছে, E2, বাস। এর ইউনিট কি হবে বলো, ইউনিট কি হবে? দেখো আগের ক্ষেত্রে কি ছিল, নাম্বার অফ গ্রাম মোলস, মোলারিটির ক্ষেত্রে এর ক্ষেত্রে কি হবে, গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, এটা কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে? অবশ্যই করে, কারণ এক্ষেত্রে একটা ভলিউম টার্ম আছে। বারবার বলেছি যে যখনই ভলিউম টার্ম থাকবে তাহলে কি হবে, যদি আমরা টেম্পারেচার বাড়াই তাহলে ভলিউম এক্সপ্যান্ড করবে, ভলিউম বাড়বে, যদি টেম্পারেচার কমাই তাহলে ভলিউম কমবে। তাহলে নর্মালিটি অবশ্যই কি হবে বলো, টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচারের উপর নির্ভর করবে। লাস্ট, এইবার একটা কথা হলো যে এই যে আমরা পড়ছি না মোলারিটি আর তোমাদের মোলারিটি আর নর্মালিটির মধ্যে রিলেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন মোলার সলিউশন বানাই, এবার যদি বলে এটাকে নর্মালিটিতে প্রকাশ করো, তখন আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কিন্তু করব। কি সূত্রকে কাজে লাগিয়ে সেইটা আমরা দেখব, কি না রিলেশন বিটুইন molarity by molarity and normality. Clear? Molarity and normality. দেখো ধরে নাও W2 গ্রাম অফ solute dissolved in a solvent to make a V liter solution. ঠিক আছে, কত ডিজলভ আছে না, V লিটার ডিজলভ আছে, সলিউশন আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটার নরমালিটি কি হবে বলো, প্রথমে বের করো মোলারিটি। মোলারিটি কি হবে না, মোলারিটি হবে নাম্বার অফ মোলস, যেটা কি করে পাবো, W2 বাই এর মলিকিউলার মাস M2 বাই, দেখবে ভিটা তো লিটারেই আছে, রেখে দাও।
তাহলে এখান থেকে আমরা পাবো W2/m2 ইন্টু ভি। তাহলে এটার নর্মালিটি কি হবে? আচ্ছা, মোলারিটিকে ডিনোট করা হয় ক্যাপিটাল এম, এটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল এম। তাহলে কি হবে? W2 বাই জাস্ট মলিকিউলার মাসের জায়গায় হয়ে যাবে ইকুইভ্যালেন্ট মাস, মানে E2 বাই ভি। তাহলে কি হবে? W2 বাই M2 জায়গায় হবে E2, আর ভি যেমন আছে তেমন থাকবে। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? জাস্ট ডিভাইড করে দাও, জাস্ট ডিভাইড করে দাও, যেটা খুশি তোমরা যেটাতে করতে পারো। আমি করলাম 1/2 করে পাই। তাহলে কি পাবো দেখো, মোলারিটির জায়গায় ক্যাপিটাল এম বাই কি হয়ে যাবে? নর্মালিটি। দেখো এখানে কি আছে? W2 W2 দুটোই কেটে যাবে, তাহলে যেহেতু মোলারিটি নিচে, নিচে চলে আসবে M2 বাই E2, ভাগ করে দেখবে এটা আসবে। দেখো এখান থেকে আমরা জানি যে ইকুইভ্যালেন্ট মাস ইকুয়াল টু কি হয়? মলিকিউলার মাস বাই এন ফ্যাক্টর বাই এখানে M2টা যেমন আছে তেমন থাকবে। তাহলে দেখো এন ফ্যাক্টর কাটবে, সেই জায়গায় আমরা লিখতে পারি 1/n ফ্যাক্টর। তাহলে কি হয়ে যাবে বলো? আমাদের সূত্র দাঁড়াবে নর্মালিটি সমান মোলারিটি ইন্টু এন ফ্যাক্টর। ক্লিয়ার? এন ফ্যাক্টর, এটা আমাদের মনে রাখতে হবে। যখনই নর্মালিটি পেয়ে গেছি, ধরো মোলার সলিউশন বানিয়ে দিয়েছি, তোমার স্যার জিজ্ঞেস করেছে বাবা এটা কত নর্মাল, তুমি কি তাহলে ঘাবড়ে যাবে? ঘাবড়ানোর কিছু নেই, শুধু কি করবে এন ফ্যাক্টর দিয়ে মোলারিটিকে গুণ করে দেবে, যেটা পাবে সেটাই নর্মালিটি। ক্লিয়ার? এটা হচ্ছে রিলেশন বিটুইন মোলারিটি অ্যান্ড নর্মালিটি। চলো আমরা প্রায় শেষের দিকে এসেছি, কয়েকটা অঙ্ক আমরা দেখে নেব। বলেছে দা ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ ক্যালকুলেশন, পার্সেন্টেজ। দেখো এখানে নর্মালিটি দেওয়া আছে, কত নর্মাল দেওয়া আছে বলো তো? সলিউশনটা দেওয়া আছে আচ্ছা 1.25 নর্মাল, এত। তাহলে এটাকে মোলারিটিতে করো, আমরা কি জানি 1.25 ইন্টু এর এন ফ্যাক্টর, যেহেতু এটা HCl তাই জন্য এখানে 1 গুণ করলেই হবে, কারণ সরি NOH, দেখো একটাই OH আছে, এন ফ্যাক্টর 1, এন ফ্যাক্টর কত আমরা জানি 1, তাহলে এই ক্ষেত্রে কত হবে? 1.25 মোলার। ক্লিয়ার? এবার দেখো পরের লাইনে কি বলেছে? পার্সেন্টেজ বের করতে বলেছে, W/V। তার মানে আমাকে কি বের করতে হবে? সলিউটের ওয়েট। তাহলে ওয়েট কি করে বের করব? ওয়েট অফ দা সলিউট কি করে পাবো বলো? এত মোল আছে, ডেফিনেশন অনুযায়ী এত মোল ইন 1000 ml আছে বা 1 লিটারে আছে, তাহলে 1.25 মোল আছে। মোলের সঙ্গে কি গুণ করতে হবে? এর মলিকিউলার মাস NOH এর কত? 23 প্লাস 16 প্লাস 1 মানে 40, মানে এটা দাঁড়াবে 1.25 ইন্টু 40 গ্রাম। এইটা কততে আছে? এইটা আছে 1000 ml সলিউশন। তাহলে 1000 ml এ সলিউশনে সলিউট কত আছে? সলিউট আছে 1.25 ইন্টু 40 গ্রাম। তাহলে 1 ml এ কত? 1.25 ইন্টু 40 বাই হবে 1000।
তাহলে 100-তে কত? পার্সেন্টেজ মানেই তো 100। 1.25 ইন্টু 40 বাই, তাহলে সরি, জাস্ট শূন্যটা কাটবে, পুরোটা কেটে গেল। তাহলে কত হলো? 1.25 ইন্টু 4, যেটা হবে সেটা এত পার্সেন্টেজ। ক্লিয়ার? নেক্সট আর কোনো অঙ্ক আছে? আর কোনো অঙ্ক নেই। চলো তাহলে আমরা কনসেন্ট্রেশন টার্ম কিন্তু শেষ করে দিলাম। আমরা যেহেতু কনসেন্ট্রেশন টার্মটা শেষ করলাম, এখন আমাদের যেটা পড়তে হবে সেইটা কি পড়তে হবে? এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হেনরির ল। বিভিন্ন টাইপ অফ সলিউশন, আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন নিয়ে আমাদের নেক্সট উইকে ভিডিওগুলো আসবে। তোমরা সবাই দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আর একটা কথা তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলে তোমরা জানো আমরা ক্লাস 12টা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের ভিডিও দিয়ে আসছি রেগুলারলি। এবং তোমরা আমাদের পড়ানোর স্পিড যদি বা ভিডিও আপলোডের সময়টা একটু লক্ষ্য করো, আমরা কিন্তু তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর, আমরা আগস্টের মাঝামাঝি ধরে কিন্তু চলছি। আমরা আগস্টের মাঝামাঝিতে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করব, ঠিক আছে? আগস্টের মাঝামাঝি বা ধরো আগস্টের শুরুতেই ধরো সিলেবাস শেষ করলাম। সিলেবাস শেষের পরেই আমরা কি করব? তোমাদের প্র্যাকটিস সেশন করব। আর যারা 11-এ উঠেছো তাদের জন্য তো তারা ভাবছো যে তোমাদের জন্য হয়তো কিছু নেই আমাদের পক্ষ থেকে। না, তা কিন্তু নয়। আমাদের ফুল কন্টেন্ট একদম ফ্রি, বিনামূল্যে আমাদের ইজি টু লার্নিং স্কুল চ্যানেলে কিন্তু আছে। তোমরা চাইলে, আমি অবশ্যই আজকের ভিডিওর প্লেলিস্টে সেই কমেন্টগুলো, সেই কন্টেন্টগুলো লিঙ্কটা আপলোড করব। তোমরা তোমাদের জুনিয়র ভাইদের শেয়ার করতে পারো এবং তোমাদেরও লাগবে, তোমরাও কিন্তু সেই ভিডিওগুলো দেখবে। তাহলে তোমাদের যে আপকামিং এক্সামগুলোতে কিন্তু সুবিধা হবে। চলো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আসি, দেখা হবে পরের সপ্তাহে।